তৃতীয় দিনের মতো ঢাকার 2 সিটি নির্বাচনে মনোনয়ন ফর্ম তুলেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মান্না ও কবরের পক্ষে ফর্ম সংগ্রহ। চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি, সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রোজা, ঈদ ও গরমের ছুটিতে ক্লাস নেয়ার নির্দেশনা আসছে। জামালপুরের জামায়াত নেতা শামসুল হক সহ 8 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। গাজীপুরের জিরানী এলাকায় বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর, আগুন। এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি সামান্য, প্রচারণার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হলেও সিলেটে দিন দিন বেড়েই চলেছে যক্ষ্মা রোগীর সংখ্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। আজ টানা তৃতীয় দিনের মতো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। সকাল থেকেই ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন প্রার্থীরা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও অভিনেত্রী সারা বেগম কবরীর পক্ষে তার ব্যক্তিগত কর্মকর্তা ফর্ম সংগ্রহ করেছেন। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গত 2 দিনে সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত মোট 15 জন মেয়র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 28 এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী 29 মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। 1 ও 2 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 9 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসে আছেন আমাদের রিপোর্টার সুলতানা সেলিয়া ও ঢাকার আগারগাঁওয়ে আছেন উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসে আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সৌমিত্র শুভ্রর কাছে। সৌমিত্র, আমি এখন অবস্থান করছি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ঢাকা জেলার কার্যালয়ে। এখানে এইমাত্র নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আতিকুর রহমান আতিক, এবং এর আগে এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরীর পক্ষে তার ব্যক্তিগত সচিব শহীদুল ইসলাম। এবং আরও জানিয়ে রাখি যে আজকে গতকাল পর্যন্ত 269 জন কাউন্সিলর পদপ্রার্থী এই অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া আজ সকাল থেকে 3 জন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কবরী এবং মান্নার কথা তো বললাম। এছাড়া নাহিম হাসান নামে একজন, তিনিও মেয়র পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এখান থেকে। এছাড়া আরও জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা এসে দেখতে পেয়েছি যে নিরাপত্তা বাহিনীর যেমন উপস্থিতি রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যেমন উপস্থিতি রয়েছে, তেমনি কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসা যে প্রার্থীরা আছেন তাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তো এই 11:15টার দিকে মান্নার যার পক্ষে নাগরিক ঐক্যের মহানগর উত্তরের আহ্বায়ক আতিকুর রহমান আতিক তিনি এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন এবং আসার পর যেসব মনোনয়নপত্র সংগ্রহের জন্য যে আবেদন ফর্ম সেটি তিনি পূরণ করেন। এবং সব মিলিয়ে তারপরে আমরা যদি এখন একটু কথা বলি, এখানে রিটার্নিং অফিসার রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলি। স্যার, এখন পর্যন্ত যে পরিমাণ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা আপনারা? কি সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘন বা এরকম? আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে পোস্টার, বিলবোর্ড এগুলি লাগানো ছিল, নির্ধারিত সময়ের মধ্যে এগুলি অপসারিত হয়েছে। আমরা কারো পক্ষ থেকে এই পর্যন্ত আমি কোনো অভিযোগ পাইনি। আমার কর্মকর্তারা মাঠে পরিদর্শন করছেন কোথাও কোনো পোস্টার, বিলবোর্ড আছে কিনা। যদি আমরা কারো পোস্টার, বিলবোর্ড কিছু পাই, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়ে গেছে মোবাইল কোর্ট পরিচালনার জন্য, তিনিও বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। ধন্যবাদ। এছাড়া যারা জেলে রয়েছেন এমন কয়েকজন আজকে মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন, গতকাল নাসিরউদ্দিন পিন্টুর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। তো যারা জেলে রয়েছেন তাদের বেলায় কি কোনো ধরনের বিশেষ নির্দেশনা থাকছে কিনা আপনাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে বিশেষ নির্দেশনার কিছুই নাই, এটা বিধিতে যা বলা আছে সেভাবে তারা মনোনয়নপত্র দাখিল করবেন। ধন্যবাদ।
যা শুনছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহ আলম, তিনি আমাদের জানাচ্ছিলেন যে নির্বাচন কমিশন তারা কঠোর অবস্থান নিয়েছে। যে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা আচরণবিধি যদি ব্যত্যয় ঘটে থাকে সেক্ষেত্রে তাদের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা বেশ কঠোর অবস্থানে রয়েছেন। তো এখন জায়েদ এখানে মান্নার পক্ষে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহকারী আতিকুর রহমান আতিক তিনি কথা বলছেন, আমরা তার কথা জানার চেষ্টা করি। আশঙ্কা তো অবশ্যই আছে। যদি সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা যদি মানসিকভাবে তৈরি থাকেন, গণতন্ত্রের প্রতি যদি তারা অবিচল আস্থা রাখেন, তাহলে আমরা বিশ্বাস করি ওনার মনোনয়নপত্র বাতিল হবে না, সমস্যা হবে না। ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার চলছে, এখনো চলছে। আমরা চাই আপনাদের মাধ্যমে এই অপপ্রচার বন্ধ হোক এবং আগামীকাল আমাদের জায়েদ, আপনি শুনছিলেন মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহকারী আতিকুর রহমান আতিক, নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। তিনি কথা বলছিলেন, তিনি বলছিলেন যে মান্নার মনোনয়নপত্র বাতিল হবে না এবং তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে এবং মান্না পূর্ণ সহযোগিতা পাবেন নির্বাচন করার ক্ষেত্রে। তো জায়েদ, আপনি জানেন যে নির্বাচন অফিসারের যে কার্যালয় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থীরা যেখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন সেখানে রয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা। তো সেখানকার খবর একটু জেনে আসি জায়েদ, সেলিয়া সুলতানার কাছ থেকে। জায়েদ, দর্শক, আপনারা জানেন যে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ দুদিকেই যখন আসলে নির্বাচনের কথা বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে, তখন থেকে আসলে কাউন্সিলর পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের মধ্যে এক ধরনের উৎসব দেখা যাচ্ছে। বিশেষ করে রিটার্নিং অফিসে এই মুহূর্তে আমি আছি দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের জন্য যারা মনোনয়ন প্রার্থিতা জমা দিবেন তাদের জন্য যে সিটি কর্পোরেশনের যে মহানগর নাট্যমঞ্চের এখানে যে সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসটা রাখা হয়েছে অস্থায়ী, সে অস্থায়ী যে কার্যালয়টি রয়েছে সেখানে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে কাউন্সিলর পদপ্রার্থীদের জন্য আসছেন এবং এসেছেন, সকাল থেকে অনেকেই এসেছেন, তারা তাদের মনোনয়ন জমা দিতে এসেছেন এবং অনেকেই হচ্ছে এখানে মেয়র প্রার্থী বিভিন্ন দলের পক্ষ থেকে যাদেরকে সমর্থন দেওয়া হয়েছে তারাও এসেছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগের পক্ষ থেকে যাকে সমর্থন দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের জন্য সাইদ খোকন, তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবেন। আমরা বেশ কিছুক্ষণ আগে শুনেছি তিনি বাসা থেকে রওনা দিয়েছেন এবং আমরা পরবর্তীতে জানতে পেরেছি ঢাকা দক্ষিণের জন্য আওয়ামী লীগ নেতা হাজি সেলিমের মনোনয়ন জমা দেওয়ার একটি বক্তব্য চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি গাড়ি আসছে। আমরা ঠিক এখনো জানতে পারছি না যে এখানে আসলে কে আছেন, তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাইদ খোকনকে সামনে থেকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। আপনারা আমাদের সাথে থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে সাইদ খোকন এই মুহূর্তে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মহানগর নাট্যমঞ্চের এখানে যে রিটার্নিং অফিস আছে সেই রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয়ে তিনি এসেছেন এবং আমরা আরেকটু সামনে গিয়ে যদি দেখি তার সাথে যারা আছেন তার হয়তো দলের নেতা তার সমর্থনে যারা এসেছেন তাদের সাথে তিনি কথা বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে একটি বিষয়ে আমরা জানি যে নির্বাচনের যে আচরণবিধি রয়েছে তা আসলে লঙ্ঘন করবেন কিনা সেটি আসলে ভ্রাম্যমাণ আদালত এ বিষয়ে আসলে সিদ্ধান্ত নিবে। তবে আমরা দেখছি যে উনি ওনার সমর্থনে যারা এসেছেন তার সাথে এবং তার আগে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং এই মুহূর্তে তিনি রিটার্নিং অফিসে ঢুকছেন, সাথে আরো বেশ কয়েকজন আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচনের জন্য যারা মনোনয়ন দিয়েছেন এ পর্যন্ত আমরা জানতে পেরেছি এখানে 13 জন এবং ঢাকা উত্তরে 7 জন, প্রায় 20 জনের মতো গতকাল পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়েছে মেয়র প্রার্থীর জন্য বিভিন্ন দল থেকে, অথবা অনেকে স্বতন্ত্রভাবে সাধারণ কাউন্সিলের জন্য মনোনয়ন দিয়েছেন এবং সেটি কিন্তু গতকাল সাধারণ কাউন্সিলর যারা আছেন
তাদের প্রায় সংখ্যা আমরা দেখতে পেয়েছি প্রায় 500 জনের মতো আমরা দেখেছি যে কাউন্সিলর পদপ্রার্থী গতকাল জমা দিয়েছেন, সাধারণ কাউন্সিলর প্রার্থী। আরেকটি বিষয় যদি বলি, যেহেতু এটি দক্ষিণ সিটি কর্পোরেশন, এইখানে আসলে অনেক কাজ করার কথা বলছেন বিভিন্ন জন মনোনয়ন পাওয়া থেকে, কিন্তু একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে মানুষ আসলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি হাজী সেলিমও এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন, তবে তিনি কখন নাগাদ হয়তো দুপুরের পর তিনি আসবেন এরকম কথা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে সাইদ খোকনের সাথে যিনি মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগ থেকে তাকে সমর্থন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য, তিনি রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদের রুমে তিনি তার মনোনয়ন তিনি নেবেন এবং সেখানে কথা বলবেন। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি চলে এসেছেন এবং তার সাথে 2 বা 3 জন যদিও এখানে আছেন, তার সাথে ঢুকছেন, কিন্তু তার সাথে আমরা যেমন দেখেছিলাম যে বাইরে বেশ কিছু লোকজন অপেক্ষা করছেন এবং তার সাথে এসেছেন। বিষয়টি আসলে কিভাবে নির্বাচন কমিশন দেখবেন এবং তার আচরণবিধি আসলে লঙ্ঘন হবে কি হবে না সেটি আমরা পরবর্তীতে রিটার্নিং অফিসারের কাছ থেকে আশা করি জানতে পারবো। আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে বিষয়টি চলছে, এই মুহূর্তে আমরা আছি রিটার্নিং কার্যালয়ে রিটার্নিং অফিসার এখানে। আপনারা দেখছেন যে আমার পেছনে ঠিক সাইদ খোকন, যিনি মেয়র প্রার্থী, তার জন্য হচ্ছে রিটার্নিং অফিসার। সেলিয়া সুলতানা এবং সৌমিত্র শুভ্র, আপনারা সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের 3য় দিন চলছে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদেরকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র এবং সুলতানা সেলিয়া। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের টানা হরতাল অবরোধ সহ চলমান রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের শিক্ষা খাত। ক্ষতি পুষিয়ে নিতে না পারলে সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষা বিশেষজ্ঞরা। পাশাপাশি ক্লাস পরীক্ষা সহ শিক্ষা খাতকে সকল রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখারও পরামর্শ তাদের। এদিকে রোজা, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কমানোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা আসছে। প্রসূন আশিসের বিশেষ প্রতিবেদন। 20 দলীয় জোটের টানা হরতাল অবরোধ আর চলমান সহিংস রাজনীতির কবলে পড়ে বছরের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়ে। ঝুঁকির মধ্যেও অনেক প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা শুরু হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে পুরোপুরি স্বাভাবিক হয়নি শিক্ষা কার্যক্রম। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে সার্বিক শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে, এমনটাই অভিমত শিক্ষা বিশেষজ্ঞদের। একটা প্রজন্ম সার্বিক শিক্ষা কার্যক্রম থেকে অনেকটাই বঞ্চিত থাকবে। এই ঘাটতি মেটানোর কোনো উপায় কি আছে? পরিপূর্ণভাবে একটা বাচ্চাকে আমরা যেভাবে শিখিয়ে পাঠাই পরের ক্লাসের জন্য, সেই শিক্ষাটা হবে না। দীর্ঘমেয়াদী ক্ষতির কবল থেকে বাঁচাতে সকল প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষা খাতকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার পরামর্শ দেন শিক্ষাবিদরা। সর্বত্রই তো রাজনীতি চলছে, সেখানে ওই বাচ্চাটাকে আমরা অ্যালোফ কি করে রাখবো? পরিবেশ তৈরি করতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতিকে ঢোকান, শিক্ষাকে শিক্ষার জায়গায় ঢোকান। যদি আমরা সময়টা বাড়িয়ে দিই, শ্রেণীকক্ষে একটু বেশি সময় দিই, তার জন্য অতিরিক্ত কিছু ভাতার ব্যবস্থা করা যেতে পারে। অনুরোধ রাজনৈতিক নেতৃত্বের কাছে যে আপনারা এই শিক্ষা খাতটাকে দূরে রাখুন। শিক্ষাটাকে সব মতানৈক্যের ঊর্ধ্বে রাখা উচিত। রাজনৈতিক দলই হোক, ব্যবসায়িক চিন্তা থেকেই হোক, অথবা ধর্মীয় চিন্তা থেকেই হোক, শিক্ষা শিক্ষাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানালেন, ঘাটতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে তারাও বিভিন্ন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সকল বিশ্ববিদ্যালয় মেকআপ ক্লাসও নিচ্ছেন। শুক্র শনিবারে পাবলিক ইউনিভার্সিটিতে বন্ধ থাকে, সেটাও এখন খোলা চলছে। বন্ধটা আমরা আরো কমিয়ে আনবো। শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রয়োজন বোধে জনবলও আমরা দেব। শিক্ষামন্ত্রী বলেন, হরতাল অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, রোজা ও ঈদের ছুটি কমিয়ে আনা, সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধের দিন ক্লাস করে না আরো বাড়তি ক্লাস করে নাকি ছুটি কমাইয়া দিয়া এই সময়টা যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষায় নেওয়ার জন্য আমরা একটা বাড়তি উদ্যোগ গ্রহণ করব। সবাইকে নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা এই
ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের আর কি কি করা উচিত সেই ধরনের সিদ্ধান্ত আমরা নেব। রাজনৈতিক কারণে শিক্ষা খাতের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য যে কোনো মূল্যে শিক্ষাপঞ্জি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নেওয়ারও অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। যে আমাদের ক্লাসগুলোকে পুরোদমে শুরু করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা অ্যাডভোকেট শামসুল হক সহ জামালপুরের কাচারিপাড়ার 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে রাজধানী ধানমন্ডির সেফ হোমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত 2 মার্চ জামালপুরে 2 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে একজন শামসুল হক এবং অপরজন সিংহজানি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক SM ইউসুফ আলী। এছাড়াও বাকি 6 জন আসামি পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে কাজ করার প্রমাণাদি সংগ্রহ করেছি এবং সেই প্রমাণাদি আমরা সহ আমাদের অত্যন্ত ভালোভাবে তদন্তকৃত একটি রিপোর্ট আমরা প্রসিকিউশনে দিয়েছি। আমরা বিশ্বাস করি এই মামলায় আমরা অন্যান্য মামলায় যেমন আমরা চূড়ান্ত রায়ে আমরা শাস্তি পেয়েছি, আমরা এইটিও আমরা সবগুলো চার্জে আমরা প্রমাণ করতে পারবো আমাদের প্রমাণাদির দ্বারা। দর্শক, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মনোনয়নপত্র সংগ্রহ শেষে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদ খোকন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হিসেবে অভিযোগ দাখিল করার অধিকার আমার রয়েছে, সেই অধিকারের পরিপ্রেক্ষিতে আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আমি আশা করছি নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে যথাযথ আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এটা তো আপনি কালকে দিয়েছেন, সম্ভবত কালকে তো অভিযোগটা দিয়েছেন। এই পর্যন্ত নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে? তারা ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে এবং প্রতিদিনই আপনার এই আচরণ ভঙ্গের ঘটনা ঘটছে। আমি আশা করব নির্বাচন কমিশন একটি শক্ত পদক্ষেপের মাধ্যমে এই অবস্থার অবসান ঘটাবে। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদ খোকন। আমরা সরাসরি ছিলাম সেখানে। শহরের মাঝামাঝি শিল্প ও যোগাযোগের অন্যতম কেন্দ্রস্থল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিম 16 শহর ও সুলকবহর ওয়ার্ড। ঘনবসতিপূর্ণ এই দুটি ওয়ার্ডেরই প্রধান সমস্যা জলাবদ্ধতা। অপরিকল্পিত উন্নয়ন, অবৈধভাবে খাল নালা দখল ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বর্ষাকালে চরম ভোগান্তিতে পড়েন 6 লাখ বাসিন্দা। আশরাফুল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সমতল ভূমি ও পাহাড়ি এলাকার সমন্বয়ে 5 বর্গমাইল এলাকা নিয়ে 7 নম্বর পশ্চিম 16 ওয়ার্ড। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের প্রধান খাল ও নালার ওপর অবৈধ স্থাপনা নির্মাণ এবং সিডিএ ত্রুটিপূর্ণ কালভার্টের কারণে পাহাড়ি ঢল ও একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। ফলে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষতির পাশাপাশি চলাচলে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ওয়ার্ড অফিসের পাশে যে নালাটা আছে, এই নালাটা আমরা এখান দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। নালার দমা জ্যাম হয়ে থাকে সবসময়, ঠিক মতো পরিষ্কার করা হয় না, ডাস্টবিন নেই। নালার উপর পাক্কা করে বিল্ডিং তুলছে, দোকান তুলছে। এদিকে 3 লাখ জনসংখ্যা অধ্যুষিত এই ওয়ার্ডে নেই কোনো কলেজ। একটি মাত্র উচ্চ বিদ্যালয়ের জায়গা না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের দাবি যে একটা কলেজ হোক, কিন্তু কলেজটা হচ্ছে না। ময়লা আবর্জনা দেখলে আমাদের বাচ্চারাও অস্বস্তি বোধ করে। অন্যদিকে জলাবদ্ধতার জন্য মেয়রের ওপর দোষ চাপিয়ে নির্বাচিত কাউন্সিলরের দাবি, অর্থ এবং লোকবল না থাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এটা মেয়র মহোদয়কে আমি জানিয়েছি। মেয়র মহোদয় যদি এটা কার্যক্রম হাতে না নেয়, বরাদ্দ না দেয়, তাহলে আমার পক্ষে করা সম্ভব না। আর নাসিরাবাদ বায়েজিদ শিল্প এলাকা সহ 4টি থানার অন্তর্ভুক্ত অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড সুলকবহরেও জলাবদ্ধতার সমস্যা প্রকট। এতে বর্ষাকালে বেশি দুর্ভোগে পড়েন 56টি বস্তির বাসিন্দারা। এর জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি এলাকাবাসীর। পানির লেগে আমরা ঘরে থাকতে পারি না, ঘরের মধ্যে আমরা রাস্তা থেকে ঘর থেকে বাড়ি যাওয়ার লাগে রাস্তার দিকে। নালার উপর অবৈধ স্থাপনা, এগুলা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। তবে জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু কাজ হয়েছে দাবি করে সুলকবহরের কাউন্সিলর জানান, বহদ্দারহাটের বড়ইপাড়ায় নতুন খাল হলে আর জলাবদ্ধতা থাকবে না। নতুন খালটা যখন হয়ে যাবে 292 কোটি টাকা ব্যয়ে, তাহলে আমাদের সুলকবহরের পানি সমস্যার স্থায়ী একটা সমাধান হবে। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চান 2 ওয়ার্ডের বাসিন্দারা। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন,
নির্বাচনে গেলে চলমান আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে নাকি নির্বাচনে না গেলে দল জনবিচ্ছিন্ন হবে সে বিষয়ে দলের নীতি নির্ধারকরা আলোচনা করেছেন। সোমবার নিউ ইয়র্কে স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তিনি বলেন, বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার নির্বাচনের আয়োজন করেছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে খোকা বলেন, শারীরিক অসুস্থতার কারণে এবারের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। সংবাদ সম্মেলন থেকে নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবার জোর দাবি জানান তিনি। হৃদয়ে লক্ষ্য করছি যে ব্যক্তি বিশেষে ওই বাড়ি এবং আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটি এখন সবচেয়ে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি যারা নীতি নির্ধারণ করে থাকেন তারা খুবই ক্যাপাবেল, তারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারাই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং যে সিদ্ধান্ত পার্টি নেবে, পার্টির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমারও দায়িত্ব থাকবে সেটাকেই বাস্তবায়ন করা। শারীরিকভাবেও যেহেতু এখানে চিকিৎসাধীন আছি, সেই বোধহয় আমার হেলথ কন্ডিশনটা এরকম নাই যে আমি এখন নির্বাচনে যাব। আর বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। বিএনপি এক একটা কর্পোরেশনে যে কোনো জায়গায় 10 জন প্রার্থী দিতে পারে যোগ্য, এবং সুতরাং আমাকেই থাকতে হবে এর কোনো মানেও আমি দেখি না। সময় সংবাদে আরো থাকছে, মাগুরায় পেট্রোল বোমা হামলায় হতাহতের ঘটনার পর থেকে আতঙ্কে স্থানীয়রা। সড়কে পুলিশি টহলের পাশাপাশি মাদ্রাসাগুলোর উপর নজরদারি বাড়ানোর তাগিদ। এবং প্রায় 5 বছর ধরে গ্যাস সংকটে চরম দুর্ভোগে নারায়ণগঞ্জবাসী। তিতাস অফিস ঘেরাও সহ নানা কর্মসূচিতে দাবি আদায়ের চেষ্টা, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। গাজীপুরে বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক মৃত্যুর গুজবে জিরানী এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পর ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পাবনাগামী একটি যাত্রীবাহী বাস নবীনগর চন্দ্রা সড়কের জিরানী এলাকায় সোয়েটার কারখানার শ্রমিক শাহিনকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়। এই ঘটনায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়ালে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাধীনতার জন্য মায়ের গয়না বিক্রি করে ৭১-এ মুক্তিযুদ্ধে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আল মামুন সরকার। রণাঙ্গনে তার বীরত্ব গাথা, বেশ কয়েকটি দুঃসাহসিক সফল অভিযানে অনুপ্রাণিত হয়ে সে সময় মুক্তিযুদ্ধে অংশ নেয় এলাকার শতাধিক যুবক। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরও দেশ ষড়যন্ত্র মুক্ত হয়নি বলে মনে করেন ৭১-এর এই কিশোর মুক্তিযোদ্ধা। উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদরের ফুলবাড়িয়া গ্রামের স্কুল মাস্টারের ছেলে আল মামুন সরকার। ৮ ভাই বোনের মধ্যে ডানপিঠে ছিলেন তিনি। রাজনৈতিক সচেতন বাবার কাছ থেকে কিশোরকালে দেশপ্রেমে উদ্বুদ্ধ হন তিনি। ২৫ মার্চ রাজধানী ঢাকায় গণহত্যা শুরু হলে বিদ্রোহী হয়ে ওঠেন এই কিশোর। তৎকালীন দ্বিতীয় ইস্ট বেঙ্গলের আলফা কমান্ডার ক্যাপ্টেন নাসিমের সঙ্গে প্রশিক্ষণ নিতে চলে যান ভারতে। ক্যাম্পে চলে গেলাম আমার বড় ভাইকে সহ। ওখানে চলে যাওয়ার পর ওখানে আবার প্রশিক্ষণ নিয়ে জুলাই মাসের একটা গ্রুপ সহ এবং প্রচুর এক্সপ্লোজিভ প্রশিক্ষণ নিয়ে এক্সপ্লোজিভ সহ আমি আবার চলে আসি এবং আমাদের গ্রামে এই গ্রামে এসে আমি আশ্রয় গ্রহণ করি। প্রশিক্ষণ শেষে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে বড় হরন রেল ব্রিজ উড়িয়ে দেন তিনি। পাকা পিলারটা ভাঙার জন্য আমরা একটা বড় ধরনের ডিনামাইট তৈরি করি। এই বুধ ১২টার দিকে বিকট আওয়াজে এই ডিনামাইট ব্লাস্ট হয় এবং ডিনামাইট ব্লাস্ট হওয়ার সাথে সাথে ব্রিজটা উড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিশোর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের দুঃসাহসিক এই অভিযানে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে অংশ নেন এলাকার শতাধিক যুবক। বহু লোক তৈরি হলো। ১৭ তারিখে আমরা নিয়ে বরেল বাজার থেকে বিরাট বড় নৌকা করে আমরা প্রায় ৫০ জনের মতো আমরা ভারতে গিয়ে ট্রেনিং করছি। এরপরে তাইনের সাথে যেহানো কাজ করার লাগে ইহানো তাইনের কমানে কাজ করছি, রাইফেল লিয়া করছি, ইডা করছি, ইহানো রাজাকার মারা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে গেছে, এতে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করতেছিলাম তখন, এবং সেই গর্বের টানে তার সাথে আমিও লাফাইয়ে পড়ছি। সেই সময়ের অনুভূতির কথা তুলে ধরেন কিশোর মুক্তিযোদ্ধার শতবর্ষী মা। আমরা শুধু পাগল, আমি কান্নাকাটি করি, কোনো খোঁজ খবর পাই না। রাজাকাররা এই করে কত কিছু যে হইলো তার জীবনে, কত কষ্ট জীবনে তার,
এরকম কষ্টের জন্য মানুষের কমই করি। বীরত্বগাথা অবদানের জন্য আজও রাষ্ট্রীয় খেতাব পাননি যুদ্ধাহত কিশোর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে 298 রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটে 281 রান করে প্রোটিয়ারা। বৃষ্টির কারণে খেলা 1 ঘন্টা বন্ধ থাকায় নির্ধারিত 50 ওভার থেকে 43 ওভারে খেলা কমানো হয়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে 12 রান। ফাইনালে যাওয়ার মিশনে ব্যাট করতে নেমে প্রত্যাশিতভাবে শুরু করতে পারেনি প্রোটিয়া 2 ওপেনার হাশিম আমলা ও ডিকক। দলীয় 21 ও ব্যক্তিগত 10 রানে আউট হন হাশিম আমলা। এর কিছুক্ষণ পরই ব্যক্তিগত 14 রান করে আরেক ওপেনার ডিকক আমলাকে অনুসরণ করলে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর রোশোকে সাথে নিয়ে 83 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন অভিজ্ঞ ডুপ্লেসিস। তবে 39 রান করে রোশো সাজঘরে ফিরলে ডুপ্লেসিসের সাথে যোগ দিয়ে ঝড়ো গতিতে রান তোলেন অধিনায়ক ডিভিলিয়ার্স। ক্যারিয়ারের 15তম 50 তুলে মাঠ ছাড়েন ডুপ্লেসিস। তবে ভিলিয়ার্স মাত্র 32 বলে ক্যারিয়ারের 46তম 50 তুলে মিলারকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহ দিকে এগিয়ে দেন। তবে 38 ওভারে স্কোরবোর্ডে রান যখন 3 উইকেটে 216 তখন বৃষ্টি নামে। পরে আবারও খেলা শুরু হলে ডুপ্লেসিস আউট হন 82 রানে। শেষের দিকে মিলারের ঝড়োয়া 18 বলে 49 আর ডিভিলিয়ার্সের অপরাজিত 65 রানে চলে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আফ্রিকা। মাগুরায় 21 মার্চ পেট্রোল বোমা হামলায় হতাহতের ঘটনার পর থেকে আতঙ্কে আছেন স্থানীয়রা। স্বাধীনতার পর জেলায় এই ধরনের সহিংসতার ঘটনা এই প্রথম। এদিকে ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এই ঘটনার পর থেকে মাগুরা যশোর সড়কে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মাগুরা প্রতিনিধি বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 21শে মার্চ মাগুরা যশোর সড়কের মঘিরঢাল এলাকায় বালুবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলায় 3 শ্রমিকের মৃত্যু হয়। দগ্ধ আরো 6 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। স্বাধীনতার 43 বছরে মাগুরায় এই ধরনের সহিংসতার ঘটনা এই প্রথম। সারা দেশে অবরোধ আর হরতালে নাশকতার নানা ঘটনা ঘটলেও ব্যতিক্রম ছিল মাগুরা। কিন্তু শান্তিপ্রিয় এই জেলাটিও সহিংসতার হাত থেকে রেহাই পেল না। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। স্বাধীনতার আজ 43 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু কোন রকম অঘটন ঘটি নেই। এই 2-3 দিন আগে যে অঘটনটা ঘটিছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা খুব নিরাপদে চলাফেরা করতে পারতাম, এখন আসলে খুবই শঙ্কিত। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। মাগুরা যশোর সড়কের ভাইনার মোড় থেকে সীমাখালী বাজার পর্যন্ত এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু মাদ্রাসা। স্থানীয়রা জানান এসব মাদ্রাসায় নেই কোনো নজরদারি। পাশাপাশি সড়কে পুলিশের টহল বাড়ানোর দাবি তাদের। অবশ্য সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জানান সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই সকল মাদ্রাসায় কারা প্রশিক্ষণ গ্রহণ করছে, কোথা থেকে লোক এসে কারা থাকতেছে, জঙ্গিবাদের সৃষ্টি করতেছে, প্রশাসন তথা কোন রাজনৈতিক মহল সেদিকে কোনো লক্ষ্য রাখে না। ডিউটি ঠিক মতো দিলে আর কি এ সমস্ত আত্মঘাতী বোমা হয়। নিয়মিত টহল হচ্ছে, যারা টহল দিচ্ছে তারাও নিয়মিত রাত জেগে পাহারা দিচ্ছে, যাতে পুনরায় এই ধরনের কোনো দুর্ঘটনা দুষ্কৃতকারীরা ঘটাইতে না পারে। এদিকে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান বেশ কিছু তথ্যের ভিত্তিতে কাজ করছে পুলিশ। শিগগিরই নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে। এই ঘটনার সাথে যারা আর্থিক যোগানদাতা, যারা এই ঘটনার পিছনে নেপথ্যে কাজ করেছে, যারা এই ঘটনার সাথে স্পটে সরাসরিভাবে যারা জড়িত ছিল, প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করে খুব শীঘ্রই আইনের কাঠগড়ায় নিয়ে আসবো। পেট্রোল বোমা হামলার ওই ঘটনায় এজাহারভুক্ত 26 জন সহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে সদর থানায় 22 মার্চ মামলা করে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। সময় সংবাদ, মাগুরা। প্রায় 5 বছর ধরে গ্যাস সংকটের কারণে চরম দুর্ভোগের শিকার নারায়ণগঞ্জবাসী। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার লোকজন মানববন্ধন, মিছিল সমাবেশ ও তিতাস অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এ অবস্থায় তিতাস কর্তৃপক্ষ বলছে গ্যাস সংকট সমাধানে নতুন 2টি পাইপলাইন বসানো হচ্ছে। তাদের আশা আগামী মাসে গ্যাস সংকটের সমাধান হবে।
শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 7টার দিকে চলে যায় গ্যাস, বেলা 3টার দিকে কোথাও অল্প আসে, কোথাও আসে না। ঘন্টা দুয়েক পর আবারও চলে যায়, এরপর আসে রাত 10টার পর। এভাবেই নারায়ণগঞ্জ শহরের বাসিন্দারা কাটাচ্ছেন প্রায় 5 বছর ধরে। তিতাসের বিল গুনলেও তিতাসের গ্যাসের বদলে বিকল্প হিসেবে ঘরে ঘরে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস, স্টোভ বা অন্য কিছু। 7টা খুব বড় জোর, 7টার দিকে চলে যায়, তারপর সারাদিনে একদমই নেই। কুকারে, তারপরে স্টোভে রান্দি, সিলিন্ডার তো সবকিছু করা যায় না, বড় বড় হাঁড়ি পাতলে বসা যায় না। আস্তে আস্তে রাত্রে 10টা 11টার দিকে গ্যাস আসে, তো ওই গ্যাস আসলে তো আমাদের কোনো কাজে লাগে না। নারায়ণগঞ্জে গ্যাসের সরবরাহ বাড়াতে তিতাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জ থেকে গোদনাইল হয়ে পঞ্চবটি পর্যন্ত প্রায় 14 কিলোমিটার দীর্ঘ 2টি পাইপলাইন বসাচ্ছে। এই পাইপলাইনের কাজ গত বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা শেষ হয়নি। তাই দ্রুত কাজ শেষ করে নারায়ণগঞ্জের গ্যাসের সমস্যা সমাধানের দাবি জানিয়েছে নাগরিক কমিটি। তিতাস গ্যাসের যে পাইপ বসানো হচ্ছে, আমরা ফলাফল দ্রুত গতিতে পাই এবং নারায়ণগঞ্জের যে গ্যাসের সমস্যা, সেই গ্যাসের সমস্যা অচিরেই সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং আমরা গ্যাস পাবো, এই প্রত্যাশা আমরা করছি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে সিদ্ধিরগঞ্জ গোদনাইল পঞ্চবটি পাইপলাইনের কাজ 90% শেষ হয়েছে। 31 মার্চের মধ্যে তা শেষ হলে এপ্রিল মাসে নারায়ণগঞ্জের গ্যাস সংকট আর থাকবে না। এটা আমরা দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করতেছি। নারায়ণগঞ্জবাসী এবং মুন্সিগঞ্জবাসীর গ্যাসের যে সমস্যা আছে, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। নারায়ণগঞ্জে প্রতিদিন 12,50,00,000 ঘনফুট গ্যাস প্রয়োজন হয়, সেখানে এখন সরবরাহ হচ্ছে 8 কোটি ঘনফুট। নারায়ণগঞ্জ শহরে প্রায় 57,000 আবাসিক ও 800 শিল্প বাণিজ্যিক গ্রাহক রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অগ্রসরমান উন্নয়নশীল দেশগুলোর সাথে তাল মিলিয়ে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের জিডিপিতেও বাড়ছে শিল্প খাতের অবদান। একই সময়ে শতকরা হিসেবে কৃষি খাতের অবদান কমার পাশাপাশি আশঙ্কাজনক হারে কমেছে এই খাতের প্রবৃদ্ধির মাত্রাও। উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে শিল্প খাতের প্রসারকে ইতিবাচক হিসেবে দেখা হলেও অর্থনীতিবিদরা বলছেন, শিল্প ও কৃষি খাতের প্রবৃদ্ধি হারের পার্থক্য বেড়ে গেলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কৃষি প্রধান অর্থনীতি হলেও কয়েক বছর ধরেই জিডিপিতে কমছে কৃষি খাতের অবদান। 2009-10 অর্থ বছরে জিডিপিতে যেখানে কৃষির অবদান ছিল 18.38%, সেখানে 2013-14 অর্থ বছরে জিডিপিতে এ খাতের অবদান এসে দাঁড়িয়েছে 16.33%। তবে একই সময়ে জিডিপিতে বেড়েছে শিল্প খাতের অবদান। ব্যবসায়ীদের মতে জিডিপিতে কৃষি খাতের অবদান কমলেও শিল্প খাতের দ্রুত প্রসার হওয়ায় সঠিক পথেই এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। শুধু তাই নয়, উন্নয়নের ধারা বজায় রাখতে খাতোয়ারি শিল্প এলাকা গড়ে তোলারও তাগিদ দিচ্ছেন তারা। ইন্ডাস্ট্রিয়াল খাতে জিডিপি বাড়ছে, ইটস এ ভেরি গুড নিউজ। ইন্ডাস্ট্রিকে যদি মনে করেন আরো বড় করতে হয়, যে খাতের সম্ভাবনা আছে তাদেরকেও নীতি সহায়তা দেওয়া এবং খাতোয়ারি আপনার ইকোনমিক জোন করে দেওয়া। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধিতে ভারসাম্য বজায় না থাকলে স্থিতিশীলতা হারাবে দেশের সামগ্রিক অর্থনীতি। কৃষি খাতের এই যে না বাড়তে পারাটা, প্রবৃদ্ধি একটা সার্টেন লেভেলে না বাড়তে পারাটা, সেটা কিন্তু তখন আমার শিল্প খাতের প্রবৃদ্ধিকে বা শিল্পের প্রোডাকশন অফ কস্টকে বাড়িয়ে দিবে এবং সেখানে প্রবৃদ্ধিকে এফেক্ট করবে। ফসলি জমি কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে নীতিমালা প্রণয়নের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ কৃষিবিদদের। যে জমিগুলি বিভিন্ন আবাসন এবং শিল্পে চলে যাচ্ছে, সেগুলির যে প্রোডাকশন, সেই প্রোডাকশনগুলি আমরা কাটিয়ে উঠতে পারবো যদি আমাদের উন্নত জাত, তারপরে কৃষি যে ইনপুটস আছে সেগুলি প্রদান করে কৃষি জমি ব্যবহারের একটা নীতিমালা থাকা উচিত। আর সেবা ও শিল্প সহ সব খাতের উন্নয়নের ধারা বজায় রাখতে কৃষি খাতের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইয়েমেনের চলমান সংকট নিরসনে আরব দেশগুলোর হস্তক্ষেপ চেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন। এই প্রেক্ষাপটে দেশটিতে শিয়া হাউথিদের উত্থান রোধ করে শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন। ইয়েমেনে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পরিবর্তন আনতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। এদিকে সানায় যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা ও আগ্রাসন কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। সোমবার ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের মতো ভারী সমরাস্ত্র নিয়ে এডেনে প্রবেশ করে ইয়েমেনি সেনারা। প্রেসিডেন্ট আব্দ রব্বু মানসুর হাদির সমর্থনে শিয়া হাউথিদের তৎপরতা রুখতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
রাজধানী সানার পর দেশটির দক্ষিণের শান্তিপূর্ণ শহর এডেনও পরিণত হয়েছে কুরুক্ষেত্রে। তবে যে কোনো মূল্যে এডেনকে হাউথিমুক্ত করতে বদ্ধপরিকর এই হাদি বাহিনী। আমাদের কাছে হাউতি যোদ্ধাদের তুলনায় দক্ষ বাহিনী ও বিশেষ ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে, যা যে কোনো হামলা প্রতিরোধে ক্ষমতা রাখে। শান্তিপূর্ণ এডেন থেকে ওদের সমূলে উৎপাটন করবই আমরা। এদিকে হাউথিদের অব্যাহত হামলায় সানার মতো সরকারের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহরগুলো। পরিস্থিতি সামাল দিতে না পেরে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে সামরিক সহায়তা চাইলেন ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষ বা কোনো রাজনৈতিক দল নয়, মুখ্য হয়ে উঠেছে আমাদের জনগণের শান্তি, আমাদের সংবিধান। ইয়েমেনে ইরানপন্থী শিয়া হাউথিদের উত্থানে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে সৌদি সরকার। সোমবার রাজধানী রিয়াদে এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে হাউথি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার জন্য ইরান প্রশাসনের নিন্দা জানিয়ে যে কোনো মূল্যে ইয়েমেনকে বিদ্রোহী মুক্ত করা হবে বলে সাফ জানিয়ে দিলেন তিনি। আমরা সবসময় ইরানের সামরিক উত্থানের বিরুদ্ধে, কারণ তেহরান নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য নয়, নিছক আগ্রাসন ছড়িয়ে দিতে যুদ্ধ উস্কে দেয়। আমরা ইয়েমেনকে যুদ্ধে ক্ষয়ে যেতে দেব না। একই বৈঠকে ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠায় সমন্বয়ের সাথে কাজ করতে সম্মত হন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও। এদিকে সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, দেশটির জনগণকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না মার্কিন প্রশাসন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো হাদি সরকার ও হাউথি নেতাদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করছে। আমরা আশা করি শান্তির পথ বেছে নেবে দুপক্ষ। এদিকে রোববার দক্ষিণাঞ্চলীয় তাইজ শহর দখল করে নিয়েছে হাউথিরা। গণমাধ্যমের খবরে বলা হয়, সেখানে গত কয়েকদিন ধরেই হাউথিদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল সুন্নি সমর্থকরা। সোমবার তাইজের সেনা ঘাঁটি ঘেরাও করে অবিলম্বে তাইজ ও এডেনকে শিয়া হাউথিদের দখলমুক্ত করার দাবি জানায় আন্দোলনকারীরা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আবারও খেলার খবর, ফুটবল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বে ভালো করা সম্ভব বলে মনে করেন দলের কোচ লুডিক ডি কুইফ। তবে এজন্য নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে বলে মন্তব্য করেন এই ডাচম্যান। এদিকে কোচের কথার সাথে একমত প্রকাশ করেছেন দলের অধিনায়ক ও ম্যানেজার। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বকে সামনে রেখে দেশি কোচের পাশাপাশি বিদেশি কোচের সুবিধা পেয়েছে বাংলাদেশ। তার সাথে বাড়তি পাওনা ছিল একজন বিদেশি গোলকিপিং কোচের দীক্ষা। সব মিলিয়ে গেল 2 সপ্তাহ ধরে নেওয়া প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরেছে বাংলাদেশের যুবারা। তারপরও শঙ্কা চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করা নিয়ে, কেননা এই গ্রুপ থেকে বাংলাদেশের অন্য 3 প্রতিপক্ষ যে ভারত, সিরিয়া আর উজবেকিস্তানের মতো দল। 27 মার্চ শক্তিশালী সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব মিশন শুরু করবে বাংলাদেশ। আর 29 তারিখের ম্যাচে রাহেনদের প্রতিপক্ষের নাম উজবেকিস্তান, যাদের সবাই শক্তিমত্তার বিচারে যোজন যোজন দূরে গিয়ে বাংলাদেশের চেয়ে। তাই প্রত্যাশার পারতটাকে চেপে ধরে টুর্নামেন্টে ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন ডাচ কোচ। প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে, ছেলেরা প্রতিনিয়তই উন্নতি করছে। আমার বিশ্বাস ওরা ভালো করবে, তবে ভুলে গেলে চলবে না প্রতিপক্ষ অনেক শক্তিশালী। গোলকিপিং এ আমাদের বেশ কিছু সমস্যা ছিল, আমি সেসব নিয়ে কাজ করেছি। আশা করি এর একটা ফলাফল আমরা বাছাই পর্বেই দেখতে পাবো। এদিকে লাল কার্ডের খড়গে পড়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের প্রাণভোমরা হেমন্ত ভিনসেন্ট। ইনজুরির কারণে শঙ্কা আছে সোহেল রানা ও ইয়াসিনের মাঠে নামা নিয়েও। তারপরও টুর্নামেন্টে সেরাটা দিয়েই বাছাই পর্বে ভালো খেলার কথা জানালেন দলের অধিনায়ক ও ম্যানেজার। আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আশানুরূপ একটি ফলাফল দেওয়ার। আমাদের চেষ্টা থাকবে এই এএফসি কাপেও ভালো ফলাফল অর্জন করার। আমাদের দেশের মাটিতে খেলা, অবশ্যই আমাদের টার্গেট থাকবে ভালো কিছু রেজাল্ট করার। অনেক কঠিন হবে, তারপরেও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যাতে কোয়ালিফাই, সেকেন্ড রানার আপ বা রানার হয়ে জানি আমরা থাকতে পারি। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বে 10 গ্রুপ থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন আর সেরা 5 রানার আপই সুযোগ পাবে চূড়ান্ত পর্বে খেলার। আমাদের দেশের মাটিতে খেলা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃতীয় দিনের মতো ঢাকার 2 সিটি নির্বাচনে মনোনয়ন ফর্ম তুলেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মান্না ও কবরের পক্ষে ফর্ম সংগ্রহ। চলমান রাজনৈতিক সহিংসতায় শিক্ষা খাতে ব্যাপক ক্ষতি, সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রোজা, ঈদ ও গরমের ছুটিতে ক্লাস নেয়ার নির্দেশনা আসছে। জামালপুরের জামায়াত নেতা শামসুল হক সহ 8 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত।
গাজীপুরের জিরানী এলাকায় বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর ও আগুন। এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি সামান্য, প্রচারণার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হলেও সিলেটে দিন দিন বেড়েই চলেছে যক্ষ্মা রোগীর সংখ্যা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16244 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন START SPACE BN লিখে পাঠিয়ে দিন 16244 নম্বরে। সঙ্গে থাকুন সময়।